বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে বিএনপিতে একটা সংকট তৈরি হয়েছে, এটা সত্য। কিন্তু তার মধ্যেও দল কিন্তু বসে নেই। যেমন সর্বশেষ খবর হলো বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বিতর্কিত প্রার্থী বদলের সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনী প্রচার কৌশলও নির্ধারণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়া বিতর্কিত এবং সমালোচিত প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় সিলেট 6, নেত্রকোনা 5, ব্রাহ্মণবাড়িয়া 4, জামালপুর 2, কুষ্টিয়া 4, সিরাজগঞ্জ 3, চট্টগ্রাম 12 ও 13 ছাড়াও অন্তত 30টি আসনে প্রার্থী বদলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এটা সমকালের রিপোর্ট, সেটা আমি বললাম, কিন্তু আমার জানা মতে যে আরো বেশ কিছু আসনে প্রার্থী বদলের সিদ্ধান্ত হয়েছে এবং সেটা যৌক্তিক। কারণ এই আসনগুলোতে যদি গো ধরে বসে থাকে তাহলে যেটা হবে, বিএনপির বিদ্রোহী এখন মনোনয়ন প্রত্যাশী যারা, তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় যাবে এবং ওইসব আসনে জামাত যেহেতু দুর্বল যেখানে থাকবে সেখানে তারা সাপোর্টটা দিয়ে দেবে ওই প্রার্থীকে, ফলে স্বতন্ত্র হিসাবে জিতে যাবে বিএনপির বহু সদস্য। সেখানে দলগতভাবে বিএনপির আসন সংখ্যা কমে যাবে। সুতরাং বিএনপি এখন পর্যালোচনা করছে গত বেশ কিছুদিন মনোনয়ন প্রত্যাশী এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের কার্যক্রম পর্যালোচনা করে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে অন্তত 30 থেকে 40টা আসন তারা প্রার্থী বদল করবে এবং তার তালিকা নিয়ে তারা বারবার পর্যালোচনা করছে প্রকৃত অবস্থা। বলা হচ্ছে এসব আসনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, বয়োবৃদ্ধ, বিতর্কিত এবং সমালোচিত বলে স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করেন। আসলে বিএনপিতে যেটা হয়েছে, একজন নেতা বলছিলেন যে এমপি জট তৈরি হয়েছে। 3টা নির্বাচন যদি হইতো তাহলে পর্যায়ক্রমে কিছু কিছু পরিবর্তন করতে পারতো। এখন 14, 18 সালে আসলে ওইটা মানে সৎকা মাল আর কি ওইরকম ভাবে দিছে আর কি, 3জন 4জন করে যারটা টিকছে সে হয়েছে, এটা কোনো নির্বাচনই না। যাই হোক, 14, 18 এবং হলো সর্বশেষ 24, এই 3টা নির্বাচনে বিএনপি তার মতন করে প্রার্থী দিতে পারেনি। এখন না দেয়াতে এই আসনগুলোতে তো বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রচুর এমপি প্রার্থী, তো এখন জট তৈরি হয়েছে। এই জটের কারণে বিএনপি একটা সংকট তৈরি হয়েছে। এই কারণে এক একটা আসনকে ঘিরে পুরনো যারা আছে তারা অনেকে বয়স হয়ে গেছে, কিন্তু তারা তো মনে করেন যে আমি প্রাপ্য, আমি এখানে এমপি ছিলাম এক সময়, তো সুতরাং আমার অগ্রাধিকার আছে। এর মধ্যে আবার আন্দোলন সংগ্রাম করে অনেকে ওইসব এলাকাগুলোতে তার অবস্থান সুদৃঢ় করছে, তারাও আছে। ফলে একটা এমপি জট তৈরি হয়েছে বিএনপির মধ্যে। এই জটটার কারণে এখন ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে পড়ছে, কাকে রাখবে কাকে বাদ দেবে। এই জন্য প্রাথমিক মনোনয়ন দিয়ে বিএনপি বোঝার চেষ্টা করছে যে আসলে মনোনয়ন প্রত্যাশী আর প্রাথমিক মনোনয়ন পাওয়া এইগুলোর মধ্যে মানে কোনটা ভালো হয়, যার ফলে কাউকে বাধা দেয়নি। প্রত্যেকে বলেছে যে কোনো উচ্ছৃঙ্খলতার আশ্রয় না নিয়ে যার যার মতন করে জনসংযোগ তৈরি করা, এর মধ্য দিয়ে বিএনপি বেশ কিছু আসনে রেজাল্ট পেয়ে গেছে, যার কারণে এখন চিন্তা ভাবনা চলছে যে প্রার্থী মনোনয়নটা যেটা আগে দেওয়া হয়েছে সেখান থেকে অন্তত 30, 40 বা সর্বোচ্চ 50টা পর্যন্ত পরিবর্তন হতে পারে। তারপরে আছে 63টা আসন খালি আছে। সেই 63টা আসনে কয়জন দলীয় দেবে আর কয়জন হচ্ছে জোটের দেবে সেটাও হিসাব নিকাশ করছে। এর মধ্যে কোর্টে রিট হয়েছে, কোর্টে রিটে যদি সিদ্ধান্ত হয় যে দলীয় প্রতীক ছাড়াও জোটের প্রতীক নিয়ে ইলেকশন করা যাবে, তাহলে তো ধানের শীষ প্রতীক পাইলে সেই জোটের আসন সংখ্যাটাও বাড়ানো যাবে। আর যদি নিজ দলে মানে প্রতীকে দলীয় প্রতীকে নির্বাচন করতে হয় কিন্তু আবার বিএনপির বন্ধু হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে আবার আরো কম সংখ্যায় দিতে হবে, কারণ নিজ প্রতীকে জয়ী হওয়া আসাটা কঠিন। যেমন আসম আব্দুর রব শক্তিশালী ক্যান্ডিডেট, এখন ওখানে ওনার সেই শারীরিক অবস্থা নেই। তানিয়া রব, তারও কোনো সাংগঠনিক অবস্থা নেই ওখানে। মানে যেই নিজামুদ্দিন আছেন যিনি, উনি যথেষ্ট মানে
শক্ত সমর্থ এবং তার একটা ভিত্তি আছে। তো এখন তানিয়া রবকে হয় এমপি অথবা মন্ত্রী করতে হবে, আর আশরাফুদ্দিন নিজাম উনি তাকে নমিনেশন দিতে হবে। এরকম আমি একটা উদাহরণ দিলাম আর কি। এরকম হয়তো অনেক জায়গায় সেই কাজটি হবে। দর্শক।